তাহলে জাহ্নবী রেডি? ইয়ার Shall we রেডি। take? ওকে, অনেক লেট হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ আমি রেডি। এনা স্পট ক্লিয়ার করো। চলো কাম অন। ওকে, রেডি? ইয়া, লুক হিয়ার। স্লাইডের দিকে তাকাও। ইয়া ইয়া, একটু স্মাইল বড় করে। হ্যাঁ, ভেরি নাইস, খুব ভালো। ও মাই গড, ওর তো অনেক রক্ত বেরিয়ে গেছে। এই লোকটা বেঁচে যাবে তো? এই তো মারা গেছে। মারা গেছে কি? আমি যখন বলেছি কাজটা করতে হবে তো করতেই হবে। আমি না শুনতে অভ্যস্ত নই, বুঝেছেন? আমি দ্বিতীয়বার ফোন করব না। স্যার, হ্যাঁ কমিশনার স্যার লেটার পাঠিয়েছেন। ঠিক আছে, রেখে দাও। কি হলো? স্যার, আপনি তো লেটারটা পড়লেন না। আমি পরে পড়ে নেব, বুঝেছো? সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে চলে যাও। স্যার, কমিশনার স্যার বলেছিলেন যখনই আপনি লেটারটা পাবেন তখনই যেন পড়ে ওনাকে ফোন করেন আপনি। এমন আবার কি জরুরি দরকার পড়লো? আমি তোমার কাছে একজন ইন্টেলিজেন্ট অফিসার পাঠাচ্ছি। ওই অফিসারের নাম প্রিয়াঙ্কা। খুব সৎ ও পরিশ্রমী অফিসার ও। কখনো তোমাকে ছোট হতে দেবে না। আমি ভাবছিলাম ও খুব ভাগ্যবতী যে বস হিসাবে এসিবি প্রদ্যুমানকে পেয়েছে। যতক্ষণে এই লেটার পৌঁছবে ততক্ষণে হয়তো ও তোমাদের সিআইডি ব্যুরোতে পৌঁছে যাবে। গুড মর্নিং স্যার। ইয়েস, স্যার আমি প্রিয়াঙ্কা। সরে যান। হ্যাঁ অভিজিৎ, স্যার এই লোকটা অনেক উঁচু থেকে এখানে পড়েছে, হয়তো সেকেন্ড ফ্লোর থেকে, আর এই পুলের মধ্যে গিয়ে নিচে ধাক্কা খায়। স্যার ও এমনিই পড়ে যায়নি, ওর গলাতে আর হাতে নখের আঁচড় রয়েছে। ডিফেন্সিভ উন্ডস। মনে হচ্ছে ভিকটিমের কারোর সাথে ধস্তাধস্তি হয়েছিল আর ভিকটিম নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তুমি ঠিক বলছো, একে কেউ খুন করেছে, কিন্তু তুমি? অভিজিৎ, তাড়াহুড়োতে এর সঙ্গে পরিচয় করাতে ভুলেই গিয়েছিলাম। ও আমাদের নতুন সিআইডি অফিসার প্রিয়াঙ্কা। ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। পরিচয় হয়ে ভালোই লাগলো। এটাই তোমার প্রথম কেস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। প্রিয়াঙ্কা, একটু দেখো দেখো এদের মধ্যে কেউ এই লোকটাকে পড়তে দেখেছে কিনা। ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি ওই লোকটাকে ওপর থেকে নিচে পড়তে দেখেছেন? আগে আমি দেখেছিলাম। হ্যাঁ, আমরা এখানে শুট করছিলাম। আমি বলতে চাইছি ছবি তুলছিলাম। হঠাৎ করে একটা চিৎকার শুনতে পাই, ওপরে দেখি ওই লোকটা পড়ে যাচ্ছিল। আপনি কি আর কাউকে দেখেছিলেন? আগে না। যদি এই লোকটার মাথাটা জলের নিচে গিয়ে ধাক্কা না খেত হয়তো আর মৃত্যু হতো না স্যার। এই লোকটা কে? স্যার, হ্যাঁ, ইনি এই হোটেলের ম্যানেজার। হয়তো ইনি বলতে পারবেন। এই গণপতি আমাদের হোটেলেই কাজ করত। কাজ করতো তার মানে? ওয়েটার ছিল, ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ও এখানে কি করছিল? আচ্ছা এটা বলুন তো যে এই লোকটা ওই জানলা থেকে নিচে পড়েছে, কি আছে ওখানে? ওটা আমাদের কনফারেন্স রুম। যখন বুকিং থাকে ওটা খুলে দেওয়া হয়, কিন্তু আজ কোনো বুকিং ছিল না। ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি ফেডরিকের সঙ্গে গিয়ে ওপরে ওই রুমটা ভালো করে সার্চ করো। ওখানে নিশ্চয়ই কিছু পাবে। ইয়েস স্যার। ম্যানেজার বাবু, স্যার। আপনাদের হোটেলের সমস্ত স্টাফদের এখানে ডাকুন। আমি ওদের সাথে কথা বলতে চাই। ওকে স্যার। এই, কে তুমি? আমি 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 রাহুল ম্যাডাম। এখানে কি করছো? ওই গণপতি
গণপতি আমার বন্ধু হয়, আমি দেখছিলাম কি হয়েছে। এইখান থেকে তুমি কোনো কিছু ছৌনি না, তো? আমি কোনো কিছু ছুঁইনি এখানে। সরি ম্যাডাম। আরে আরে শোনো, দাঁড়াও দাঁড়াও বলছি, আমি বলছি দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, নয়তো গুলি করে দেবো। পালাচ্ছিলে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম। ভয় পেয়েছিলে? হ্যাঁ। পেড্রিক, ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, নিয়ে চলো ওকে। চলো চলো। জুতোর দাগ? স্যার, এখানে জানালার কাছে দেয়ালের ওপর জুতোর আলাদা আলাদা দাগ আছে। স্যার, মনে হচ্ছে লোকটাকে এখান থেকেই ফেলা হয়েছে। ও নিশ্চয়ই বাঁচার খুব চেষ্টা করেছিল। হ্যাঁ, হতে পারে। প্রিয়াঙ্কা, তুমি একটা কাজ করো, ওটা ছবি তুলে নিয়ে এখানে এসো। ইয়েস স্যার। ফেডরিক, আমাকে ক্যামেরাটা দাও। ফেডরিক, তুমি একবার ওর জুতো চেক করো তো। এই দাগগুলো আবার ওর পায়ের নয় তো? কি করছেন আপনারা? আমি কোনো খুনি নই। চুপ, এক্ষুনি জানা যাবে তুমি খুনি কি খুনি নও। এর উপর পা রাখো। তোলো। না, নিচে রাখবে না। তোলো পাটা। এর জুতোর ছাপ তো ম্যাচ করছে না। তুমি এত ভয় পাচ্ছিলে কেন? পালানোর চেষ্টা কেন করছিলে? ওই আসলে ওই ওই ফেডরিক, আমার মনে হচ্ছে এ কিছু লুকানোর চেষ্টা করছে। না। নিয়ে চলো ওকে। যদি এমন ঝগড়া হয়ে থাকে যে একে অপরের সঙ্গে ধস্তাধস্তি হয়, তাহলে হাতে বা নখের মধ্যে অন্য কারোর কিছু চিহ্ন তো থাকবে। হ্যাঁ, কোনো স্কিনের টুকরো বা চুল, এর হাতে সেরকম কিছু ছিল? না স্যার, এর হাত তো একদম পরিষ্কার। অভিজিৎ, এটাও তো হতে পারে যদি এর হাতে কিছু থাকতো তাহলে ওটা হয়তো সুইমিং পুলের জলে পড়েছে। মানে পুলের মধ্যে গিয়ে দেখতে হবে। স্যার, হ্যাঁ, দেওয়ালে কিছু জুতোর দাগ পাওয়া গেছে। একে? এনার নাম হলো মিস্টার রাহুল। উনি হয়তো পালানোর চেষ্টা করছিলেন। ওই দেখি, ছবিটা দেখি। এটা এই লোকটারই জুতোর ছাপ। তার মানে হলো দ্বিতীয় জুতোর ছাপটা খুনির, আর খুনি কোনো পুরুষ। স্যার, স্যার, হোটেলে যত লোক কাজ করে সবাই এসেছে। গুড, আমরা শুধু পুরুষদের সাথে কথা বলবো, মহিলারা যেতে পারেন। থ্যাংক ইউ। পেড্রিক, এদের প্রত্যেকের জুতোর সাথে এই ছাপটা ম্যাচ করে দেখো। ইয়েস স্যার। আর প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। সবাইকে খুব ভালো করে চেক করো। যদি গণপতির খুনি এদের মধ্যে কেউ হয় তাহলে তার ফেসের আশেপাশে বা হাতে আঁচড়ানোর দাগ থাকতে পারে। ইয়েস স্যার।
হচ্ছে খুব তাড়ায় আছো। কোথায় যাচ্ছ? কোথাও না স্যার। কোথাও না? আচ্ছা, হ্যাঁ। আরে এই দাগগুলো কোথা থেকে এলো? জানি না সকাল সকাল আমি কার মুখ দেখে উঠেছিলাম, সারা দিন নষ্ট হয়ে গেল। জীবনে প্রথমবার লাশ দেখলাম। সমস্যাটা হলো আমাদের লঞ্চ পার্টিটা এই হোটেলেই। আর সিআইডি যেভাবে এখানে তল্লাশি চালাচ্ছে না, আর প্রতিটা জায়গা যেভাবে খুঁজছে, মনে হয় না আজকে আমাদের লঞ্চ পার্টিটা এখানে হবে। আরে বলো, আঁচড় কিভাবে লাগলো? ওই আর কি, মানে ওই প্রথমে গণপতির সাথে ঝগড়া করেছো, তারপর ওকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছো। না ম্যাডাম, আমি ওকে মারিনি। আমার তো ওর সাথে আজ দেখাই হয়নি। তাহলে তোমার ঘাড়ে এই আঁচড়ের দাগগুলো কিভাবে এলো? আমার ঝগড়া হয়েছিল কার সাথে? গণপতির সাথে। সেটাই তো আমরাও বলছি, যে তোমার ঝগড়া গণপতির সাথে হয়েছিল। সেই ঝগড়াটা আজ হয়নি, সেটা 1 সপ্তাহ আগের ঘটনা। সত্যিই বলছে? এই দাগটা 1 সপ্তাহ আগের। আচ্ছা, মানলাম 1 সপ্তাহ আগে। কি নিয়ে ঝগড়া হয়েছিল তোমার গণপতির সঙ্গে? ও আমার পার্স চুরি করেছিল স্যার। পার্স চুরি করেছিল? হ্যাঁ স্যার, সে তো বাকিরা এসে ওকে বাঁচিয়ে নিয়েছিল, না হলে আমি ওকে এমন শিক্ষা দিতাম যে। রাহুল, ছেড়ে দাও ওকে। চুরি করেছিল। ছাড়ো বলছি, ছাড়ো। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি চোর নই স্যার। আমার টাকার খুব দরকার। যদি আমি যে কোনোভাবে 6 লাখ টাকা জোগাড় না করতে পারি, আমি শেষ হয়ে যাব, মরে যাব আমি। আমার যেভাবেই হোক 6 লাখ টাকা চাই। স্যার, রাহুল সত্যিই বলছে। ওই চুরির জন্যই গণপতিকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। গণপতির 6 লাখ টাকা কেন দরকার পড়েছিল? স্যার, স্যার, ভিকটিমের হাতের মধ্যে খুনি হয়তো তার ঠিকানা রেখে গিয়েছে। নকল চোখ? হ্যাঁ স্যার, এটা হয়তো খুনিরই চোখ, যা ধস্তাধস্তি করার সময় ওর হাতে চলে আসে আর এখানে নিচে পড়ে যায়। এদের সবার চোখই তো আসল মনে হচ্ছে। ম্যানেজার বাবু, কোন গেস্ট রিপোর্ট করেছিল কি তার নকল চোখ হারিয়ে গেছে? এরকম কোনো রিপোর্ট আসেনি। তাহলে এই চোখটা কার হতে পারে? স্যার, গণপতির কাউকে 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল, হয়তো সেই জন্যই ও চুরি করতে চেয়েছিল। স্যার, হতে পারে খুনি সেই লোকটা ছিল যাকে গণপতির 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল। টাকা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় আর ও গণপতিকে নিচে ফেলে দেয়। ফেডরিক, স্যার, তুমি সামনের গেটে গিয়ে দাঁড়াও আর হোটেলে আসা যাওয়ার সমস্ত লোকের ওপর নজর রাখো। আমার পারমিশন ছাড়া কেউ যেন বাইরে না যায়। হতে পারে এই নকল চৌকালা লোক এখনো এই হোটেলের ভেতরে আছে। ইয়েস স্যার। আর অভিজিৎ, স্যার, তুমি এক্ষুনি গণপতির বাড়ি যাও আর খোঁজ নাও গণপতির 6 লাখ টাকা কেন দরকার পড়েছিল, এমন কি মুশকিলে পড়েছিল। হতে পারে যে ওর বাড়ির লোকেরা এই নকল চৌকালা লোকটার ব্যাপারে কিছু জানে। কোনো গন্ডগোল আছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ওনাটা কাটো, তাড়াতাড়ি কাটো ওনাটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিন আমাকে। পাগল হয়ে গেছেন আপনি? সামলান নিজেকে, আর প্লিজ একটু শান্ত হন। বাঁচতে চাই না, আমার সব কিছু শেষ হয়ে গেছে। দেখো,
জীবন কিন্তু বারবার পাওয়া যায় না। কি হয়েছে বলো? আমরা সিআইডি অফিসার। স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। আমার দাদা গণপতি আমার বিয়ে আমেরিকায় থাকা একটা ছেলের সঙ্গে ঠিক করেছিল। খুব আনন্দিত আমার দাদা যে এবার আমি এই জীবন থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে 6 লক্ষ টাকা দাবি করেছে। 3 মাস আগেই ওরা চেয়েছিল। আমার দাদা মাত্র 5,000 টাকার একটা চাকরি করে, ও কোথা থেকে পাবে বলুন তো? তারপর কিন্তু জানি না হঠাৎ করে কি জাদু হলো, ওর কাছে 3 লক্ষ টাকা এসে গেল। কোথা থেকে পেলো এত টাকা? জানি না। আচ্ছা, টাকাগুলো কোথায় এখন? ও আমার শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছে। তোমার দাদা আর কি বলেছিল? ও বলেছিল যে ও কোনো একটা লোকের জন্য কাজ করছে আর আজকে দুপুরের মধ্যে আরো 3 লক্ষ টাকা পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি সুইসাইড কেন করতে যাচ্ছিলে? এই কিছুক্ষণ আগে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ডেকেছিল। বাস, আমি আর অপেক্ষা করতে পারবো না। কি নাটক লাগিয়ে রেখেছে তোমার দাদা? বলেছিল যে আজ 12টার মধ্যে টাকা নিয়ে আসবে। কোথায় আছে ও? ও এক্ষুনি চলে আসবে। আপনারা প্লিজ ওর জন্য আর একটু অপেক্ষা করুন। আরে অনেক হয়েছে। কি ভেবেছো তোমরা? আমার ছেলে আমেরিকাতে চাকরি করে, আরে গ্রিন কার্ড আছে ওর কাছে। ওর জন্য 25-30 লাখ টাকা এমনিই বন্ড পেতাম। গিয়ে তোমার দাদাকে বলে দিও যে এ বিয়ে কিছুতেই হবে না। আমি ওনাদের সামনে হাত জোর করেছি, কিন্তু ওরা আমার একটা কথাও শোনেনি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম যে আমার বিয়ে ভাঙার খবরটা আমার দাদা কোনোভাবেই সহ্য করতে পারবে না। ব্যাস, আমি আর ওর বোঝা হয়ে থাকতে চাই না। আমি বোঝা হয়ে বাঁচতে পারবো না। শোনো, একটা খারাপ খবর আছে। তোমার দাদা আর এই পৃথিবীতে নেই, ওনাকে খুন করা হয়েছে। পণ নেওয়ার কারণেই ওর দাদাকে মরতে হলো। দাদা কি হলো তো? স্যার, এরকম লোভী লোকেদের তো জেলে পচে মরা উচিত। স্যার প্লিজ আমাকে পারমিশন দিন, ওদের উচিত শিক্ষা দিয়ে আসি। ঠিক আছে, যাও, সব কটাকে অ্যারেস্ট করো। আর ওই 3 লাখ টাকা নিয়ে এসো যেটা গণপতি ওদের দিয়েছিল। ওই টাকাগুলোই আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। ম্যাডাম, আপনি খুবই লাকি। এই পুরো হোটেলে এই একটা মাত্র রুম ছিল যেটা খালি। গুড ডে ম্যাম। কেউ কি আমাকে দেখছিল? হ্যাঁ? এখানে তো কেউই নেই। এবার বুঝতে পেরেছি ব্যাপারটা পণের। গণপতির বোনের বিয়ের পণের জন্য 6 লাখ টাকা দরকার ছিল। প্রত্যেক জায়গায় স্যার পণের ব্যাপার। জানেন না এসব কবে শেষ হবে? স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেউ গণপতিকে কেন খুন করলো? সেটা হয়তো এই হোটেলেই জানতে পারবো। বলুন, 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 বলুন। মাই গড, আস্তে জাহ্নবী দেবী, জাহ্নবী দেবী, আপনি আপনি এখানে কি করছেন? আমি এইমাত্র
এসেছি। আমি যে আলমারি দরজা খুলেছি, এই আমার গায়ের ওপর এসে পড়লো। স্যার, এ তো মারা গেছে, একে বিষ দেওয়া হয়েছে। বিষ? কিন্তু বরুণকে কেউ কেন বিষ দিতে যাবে? বরুণ? এর নাম হলো বরুণ? আপনি চেনেন একে? ও আমার বন্ধু। আপনার বন্ধু? আগে হ্যাঁ, ও আমার সাথে দেখা করতে এসেছিল। আমার শুটিং এর জন্য দেরি হচ্ছিল। আমি ওকে বলেছিলাম যে যে তুমি রুমে বসে কফি খাও, আমি শর্ট দিয়ে আসছি। কফি? ওই কফিটা কোথায়? নিশ্চয়ই ওতে কিছু মেশানো হয়েছিল। কফি তো আমার পুরনো রুমে আছে, রুম নাম্বার 225। ওখানে যখন গেছিলাম তখন দেখলাম সারা রুম ওলট পালট হয়ে আছে, তাই আমি এখানে চলে আসি। কিন্তু বরুণ ওখানে বসেই কফি খেয়েছিল। প্রিয়াঙ্কা, Yes, sir. বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে Yes, দাও। sir. দেখতে হবে রুম নাম্বার 225-এ। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি পরিষ্কার করছো? এখান থেকে কোনো জিনিস সরাবে না। কিছু গন্ডগোল করেছো? হ্যাঁ, কিছু ভুল হয়ে গেছে নাকি স্যার? ভুল হয়ে গেছে? অ্যাক্টিং করছিস? কফির কাপ আর বাকি জিনিসপত্র কোথায়? স্যার, ওর মধ্যে কয়েকটা ভেঙে গেছিল, ওগুলোকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর বাকিগুলোকে আমি ধোয়ার জন্য পাঠিয়ে দিয়েছি স্যার। তাহলে তুমি যাও আর এক্ষুনি এগুলো নিয়ে আসো। ঠিক আছে স্যার। অভিজিৎ, মনে হচ্ছে এখনো কোনো বিশেষ ক্ষতি হয়নি। কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। ফেডরিক স্যার, মনে হচ্ছে এটা কফির দাগ। এখানকার কার্পেট থেকে ফাইবার তোলো আর সাবধানে এভিডেন্স কন্টেনারের মধ্যে রাখো। এটা হলো খুনের গুরুত্বপূর্ণ সূত্র। জাহ্নবী দেবী আপনার সঙ্গে আপনার বন্ধু দেখা করতে আসে আর এসেই ওর খুন হয়ে যায়। অদ্ভুত ব্যাপার না? আমি তো জানতামও না যে বরুণ আমার সাথে দেখা করতে আসবে। আমি তো শুটিং এর জন্য তৈরি হচ্ছিলাম, তখনই হঠাৎ বরুণ এসেছিল। ম্যাডাম কফি। হ্যাঁ, রেখে দাও। এ নাও। থ্যাংক ইউ। আবার কে এলো? ঠিক করে রেডিও হতে পারছি না। সারপ্রাইজ! বরুণ, তুমি তুমি এখানে কি করে? তোমার তো সিঙ্গাপুর যাওয়ার কথা। হ্যাঁ, যাবার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম তোমায় সারপ্রাইজ দিই। কতদিন পরে দেখা হলো। কেমন আছো তুমি? কিছুদিন এখানে থাকবে তো? ব্যাস ব্যাস ব্যাস, একসাথে এতগুলো প্রশ্ন! জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ গগন, শর্ট রেডি আছে? আচ্ছা, আমি এখনই আসছি। জাস্ট আ মিনিট। আই এম সো সরি বরুণ, আসলে তোমাকে কিছুক্ষণ এখানে একা বসতে হবে। আমার শর্ট রেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, আধ ঘন্টার মধ্যে। ততক্ষণ কফি খাও। ঠিক আছে। ওকে। ওকে। তারপর আমি শুটিং এ চলে গেছিলাম। জাহ্নবী দেবী, বরুণ কফি খাওয়ার পরে মারা গেছে। কফির মধ্যে বিষ ছিল। কফি খাওয়ার পর বরুণের যে বিষক্রিয়া শুরু হয়, ও টেবিলের উপর পড়ে যায় আর টেবিলের কফি এই কার্পেটে পড়ে যায় আর ছড়িয়ে যায়। স্যার, যদি আমরা এটা মেনে চলি যে বরুণ বিষ দেওয়া কফিটা এই রুমে খেয়েছিল, তাহলে ওর লাশ রুম নাম্বার 223-এ কি করে গেল? হ্যাঁ, এটা কি করে সম্ভব? যখনই জাহ্নবী দেবীকে অন্য একটা রুম দেওয়া হয়, তার নাম্বার হলো 223, যেখানে লাশটা আগেই ছিল। যখন আমি ওই রুমে যাচ্ছিলাম, আমাকে বলা হয়েছিল যে এই পুরো হোটেলের মধ্যে ওই একটাই রুম খালি আছে। ও, তাহলে এই ব্যাপার। বরুণকে খুন করার পরে খুনি বরুণের লাশ সেই কামরায় লুকিয়ে রাখে যেটা খালি ছিল, রুম নাম্বার 223। ও কি করে জানবে যে ওই রুমটাই জাহ্নবী দেবীকে দেওয়া হবে? স্যার, মনে হচ্ছে খুনি আমাদের জন্য কিছু রেখে গেছে। জুতোর দাগ। একই রকম। স্যার, অদ্ভুত ব্যাপার। বরুণের খুন সেই লোকটাই করেছে যে গণপতিকে খুন করেছিল, আর হোটেলে যে রুম থেকে গণপতিকে নিচে সুইমিং পুলে ফেলা হয়, সেখানকার দেওয়াল থেকে যে জুতোর দাগ পাওয়া গেছে,
সেই দাগ আর এই দাগ সম্পূর্ণ এক। খুনির জুতোর চিহ্ন এখানে, তার মানে হলো কফিটা আগেই কার্পেটের উপরে পড়ে, তারপর খুনি সেটার উপরে পা দেয় যখন এই রুম থেকে সে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তার মানে হলো খুনি এইখানেই ছিল যখন বরুণ কফি খাচ্ছিল। হ্যাঁ, কিন্তু রুমের ভেতরে এলোটা কি করে? রুমের ভিতরে জাহ্নবী দেবী তো আগে এসেছিলেন। স্যার, ওনার ঘরে এই কফি নিয়ে এসেছিল। স্যার, মায়ের দিব্যি আমি কাউকেই বিষ টিস দিইনি স্যার। তাহলে বিষ আসলো কি করে কফির মধ্যে? হ্যাঁ, স্যার, হোটেলে যাই হোক না কেন, এখানে যতজন লোক কাজ করে প্রথম সন্দেহ তাদেরই করা হয়। এই অবস্থায় কেন শুধু শুধু এই কাজ কেউ করতে যাবে? জাহ্নবী দেবী, যখন ওয়েটার কফি নিয়ে আসে তখন আপনি বাথরুমে ছিলেন তো? হ্যাঁ, আমি আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিলাম। প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। তুমি ভেতরে গিয়ে দাঁড়াও। জাহ্নবী দেবী, আপনি গিয়ে দেখান কোথায় কিভাবে দাঁড়িয়েছিলেন। যান। জাহ্নবী দেবী, আপনি যখন বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন তখন দরজাটা কি এতটাই খোলা ছিল নাকি? না, এতটাই খোলা ছিল। আর তারপর কলিং বেল বাজে আর আপনি দরজার দিকে এগুন। হ্যাঁ, আর বেল বাজিয়েছিল একজন ওয়েটার। ওয়েটার কফি এখানে রাখে আর চলে যায়, আর তারপর আপনি আবার বাথরুমে ফিরে যান। প্রিয়াঙ্কা, তুমি ওখান থেকে রুমের দরজাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আর টেবিলে রাখা কফি না স্যার, কফি দেখতে পাচ্ছি না। পাচ্ছ না? এখানেই গোলমাল হয়েছে। যখন জাহ্নবী বাথরুমে ছিল তখনই খুনি কফিতে বিষ মিশিয়েছে। আপনি বলতে চাইছেন যে খুনি লুকিয়ে এই রুমে এসেছিল, তারপর কফিতে বিষ মিশিয়ে এখান থেকে চলে গেছে? না, যদি তেমনটা হতো তাহলে খুনিকে ঘরে ঢোকার সময় জাহ্নবী দেখে ফেলতো। হ্যাঁ স্যার, দরজা মাত্র দুবারই খুলেছিল। একবার যখন ওয়েটার এসেছিল আর পরের বার যখন বরুণ এলো। আর ওয়েটার যাওয়ার 15-20 সেকেন্ডের পরেই তো বরুণ চলে এলো। তার মানে হলো যা কিছুই হয়েছে এই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই হয়েছে। কিন্তু স্যার, এই 15-20 সেকেন্ডের মধ্যে খুনি কোথা থেকে এলো আর এই কফিতে বিষ মিশিয়ে কোথায় চলে গেল সেটাই তো কেউ বুঝতে পারছি না। কিভাবেই বা বুঝবে? খুনি বাইরে থেকে তো আসেনি, ও এখানে এই রুমেই লুকিয়ে বসেছিল, হয়তো এই ক্যাবিনেটে। ও যখন কফিতে বিষ মেশাচ্ছিল তখনই বরুণ আসে, আর ও আবার ফিরে গিয়ে ক্যাবিনেটে লুকিয়ে পড়ে। ফ্রেডরিক্স, একটু স্প্রে দাও তো। খুনি এখানেই লুকিয়ে বসেছিল। ওর ঘামের দাগ এখানে রয়েছে, এই দেখুন স্যার। ও এই দিকটায় পিঠ দিয়ে বসেছিল। স্যার, খুনি তাহলে বরুণের লাশটা এখানে কেন রাখেনি? এর উত্তর তো ওই খুনিই দিতে পারবে। ম্যানেজার বাবু, আপনি বলেছিলেন আপনাদের হোটেলের কোনো কর্মচারী এই খুনের সঙ্গে জড়িত নয়। আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, কিন্তু খুনির এই দুটো রুমে ঢোকার জন্য চাবির দরকার পড়েছিল। সেই চাবিগুলো কোথা থেকে নিয়ে এসেছিল? আসুন স্যার, এখানে হোটেলের সমস্ত রুমে চাবি থাকে, যেগুলো হাউসকিপিং এর লোকেরা ব্যবহার করে রুম পরিষ্কার করার জন্য। আচ্ছা, ওরা ছাড়া আর কি কেউ আছে যারা এই চাবিতে হাত দেয়? না স্যার, এই চাবিগুলো শুধু হাউসকিপিং এর লোকেরাই ব্যবহার করে। এটা এটাকে ভাঙলো? আরে, এটা কি করে ভাঙলো? স্যার, এখানে তো মাস্টার কি থাকে। এই একটা চাবি দিয়ে হোটেলের সমস্ত রুমগুলো খোলা যেতে পারে। ও, তাহলে মাস্টার কি এখান থেকে চুরি হয়েছে?
যেই কাজটা করেছে তার আঙুলের ছাপ এখানে থাকতে পারে। ফেডরিক্স, স্যার চেক করে দেখো। যদি আঙুলের ছাপ পাও তাহলে হোটেলে কাজ করা প্রত্যেকটা লোকের আঙুলের ছাপ ভালো করে মিলিয়ে দেখো। খুনি আশেপাশেই আছে। এই কাজটা এখানেই কাজ করা কোনো লোক করেছে। ও ভালো মতোই জানতো যে মাস্টার কি, কোনটা আর কোথায় রাখা। আমি তো কিছুই বুঝতে পারছি না। জানি না কেন কেন কেউ কফিতে বিষ মিশিয়েছিল। দেখো জাহ্নবী, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি নিজেকে এভাবে একটু সামলাও, জাস্ট রিল্যাক্স। কি করে নিজেকে সামলাবো বলো তো? না, এসিপি স্যার, আপনি? জাহ্নবী, এই জুসে বিষ থাকতে পারে। বিষ? এমন কেউ আছে যে আপনাকে মারতে চায়। আমাকে? বরুণ ভুলবশত খুন হয়। খুনি বরুণকে না, আপনাকে মারতে চেয়েছিল। তার মানে ওই বিষটা আমার জন্য ছিল? আগে হ্যাঁ, ওই খুনি খুব সাংঘাতিক। ও দুজনের প্রাণ নিয়েছে আর ও আপনাকে নিশ্চয়ই মারবে। তাহলে এসিপি স্যার কিছু একটা করুন না। প্রিয়াঙ্কা, জি স্যার। ওনাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। ওনার সঙ্গে ছায়ার মতন লেগে থাকবে। হ্যাঁ অভিজিৎ, কিছু জানতে পারলে? স্যার, মাস্টার কি গণপতি চুরি করেছিল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। ও, তার মানে খুনি গণপতির সাহায্য নিয়ে ওই মাস্টার কিটা পেয়েছিল, আর ওই মাস্টার কির সাহায্যেই ও জাহ্নবীর রুমে ঢোকে। স্যার, গণপতিকে যেই পেপারে 3 লাখ টাকা মুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে পিতলের বা রূপোর মূর্তিতে যে পালিশ করা হয় সেই পালিশ লেগে রয়েছে। আচ্ছা, আর স্যার এতে কিছু লেখাও রয়েছে। আর আমি স্যার এটাকে স্ক্যান করেও দেখেছি। এ তো উল্টো দেখছি। স্যার আমি সোজা করছি। স্যার, এই পেপারে পিতলের কোনো শোপিস বা স্ট্যাচু রাখা ছিল যাতে এটা লেখা ছিল। INTRCTCLB। কিছু লেটার নেই অভিজিৎ। স্যার লাস্টে CL-B। স্যার এটা আবার ক্লাব নয় তো? হতে পারে অভিজিৎ, খোঁজ নাও মুম্বাইতে এমন কটা ক্লাব আছে যার নাম আই লেটার দিয়ে শুরু হয়েছে। আইকন, ইপসিতা, ইন্টারসিটি ক্লাব। ক্লাব, স্ট্যাচু, অ্যাওয়ার্ডস। অভিজিৎ, খোঁজ নাও এই ইন্টারসিটি ক্লাবে কোনো অ্যাওয়ার্ড ফাংশন হয়েছিল কিনা। ওদের ওয়েবসাইট থেকে জানা যাবে। ইয়াঙ্গার অ্যাচিভস অ্যাওয়ার্ড 4 জনকে দেওয়া হয়েছিল স্যার। এই প্রথম স্পোর্টস পার্সন চেতন, দ্বিতীয় বিজনেসম্যান গিরিশ কুমার, তৃতীয় একজন মডেল লেখা, আর 4th নাম্বার এই। এক মিনিট অভিজিৎ, মডেল? আচ্ছা, জাহ্নবীও তো মডেল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, ওর ব্যাপারে কিছু জানা যেতে পারে? স্যার, জাহ্নবী এখন যে পারফিউমের জন্য মডেলিং করছে, মিস পারফিউম, সেটার ব্যাপারে কিছু জানতে পারা যাবে স্যার। করো। মিস পারফিউম স্যার, এরা ওদের মডেল সিলেকশনের জন্য কিছুদিন আগে একটা কম্পিটিশন অর্গানাইজ করেছিল, যাতে ফার্স্ট নাম্বারে জাহ্নবী ছিল আর দ্বিতীয় নাম্বারে লেখা। লেখা? তাহলে লেখাকে হারিয়ে দিয়ে জাহ্নবী জিতেছিল। এক্সকিউজ মি, লেখা দেবী, বলুন। কিছুদিন আগে একটা মডেলিং কম্পিটিশন হয়েছিল, যাতে একটা পারফিউম লঞ্চ করা হয়েছিল, মিস পারফিউম। আগে হ্যাঁ। জাহ্নবী নামের একটা মেয়ে ওই কম্পিটিশন জিতেছিল। আগে হ্যাঁ। আর আপনি দ্বিতীয় হয়েছিলেন। তাই আপনি রেগে গিয়ে ওকে খুন করার পরিকল্পনা করেন। কি এ কি চাতা বলছেন আপনারা? দেখুন, আপনি আপনার অ্যাক্টিং বন্ধ করুন আর একটু এদিকে আসুন। প্রতিশোধ নেওয়ার জন্য আপনি গণপতি নামের একজন ওয়েটারকে হায়ার করেন, তাকে 3 লাখ টাকা আপনি পেপারে মুড়িয়ে দেন। আপনি এসব কি বলছেন? দেখুন, আমি কম্পিটিশনে হেরে গেছিলাম ঠিকই, আর হ্যাঁ কিছুদিন কান্নাকাটিও করেছি, কিন্তু এর জন্য কাউকে তো খুন করতে পারি না। আপনি করেননি, তার মানে আপনার হয়ে অন্য কেউ খুন করছে। দেখুন, আমার জন্য কেউ কাউকে খুন কেন করবে? এরকম হয়েছে লেখা দেবী। আর যেই কাজটা করেছে
তার একটা জিনিস আছে আমাদের কাছে। আপনি এমন কোনো লোককে চেনেন যার একটা চোখ নকল? নকল চোখ? ও নো, ও গড, আশিস তুমি এটা কি করলে? আশিস? এ আশিস কে? আশিস আমার দাদা, ওর একটা চোখ নকল। ছোটবেলা থেকে ও আমাকে দেখাশোনা করে মানুষ করেছে, আমার খুশির জন্য ও যা কিছু করতে পারে। দাদা তুই এটা কি করলি? ওর কোনো ছবি আছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হয়ে যাবে, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে। ইয়েস স্যার। প্রিয়াঙ্কা, আমি তোমাকে ফোনে ওই খুনির ছবি পাঠাচ্ছি। ওকে স্যার। ও মাই গড, এটা এই লোকটাই, জাহ্নবী। ওই দেখো, দাঁড়াও দাঁড়াও, নয়তো গুলি করে দেবো। গুলি করবে? কর গুলি, এও মরবে। এই দাঁড়া, না হলে একে নিচে ফেলে দেবো। শোনো, এখনো সময় আছে, ছেড়ে দাও ওকে। দাদা দাদা প্লিজ, দাদা দাদা ওকে ছেড়ে দাও, দাদা দাদা ওকে ছেড়ে দাও। না লেখা, আমি ছাড়বো না একে। আমি তোকে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি, এর জন্যই আজ এই পারফিউম লঞ্চের মডেল তুই হতিস, কিন্তু এই মেয়েটার জন্য তোকে হারতে হয়েছে। আশিস, তোমার বোনের কথা শোনো। দেখো, তুমি তোমার বোনকে খুশি দেখতে চাও তো? না আশিস, না আশিস, তুমি আমার কথা শোনো। দেখো, তোমার বোন তোমার জন্য কান্নাকাটি করছে। দেখো, ও শুধু তোমার জন্যই কাঁদছে। আমার জন্য নয়, ও আজ শুধু এর জন্য কাঁদছে। এ আমার বোনের অধিকার ছিনিয়ে নিয়েছে। শেষ করে দেবো আজ আমি একে। না আশিস, না, ঠান্ডা মাথায় ভেবে দেখো, একবার ভেবে দেখো, তুমি যদি জাহ্নবীকে মারো তাহলে তোমার অবস্থা কি হবে, তারপরে তোমার বোনের অবস্থা কি হবে। না, আমার যা করার আমি সেটা করবই। আমার বোনের খুশির থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নয়। আরে আশিস, না, না, সাবধানে, সাবধানে। মাই গড! প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। অভিজিৎ, এটা খুব অদ্ভুত কেস। একজন দাদা তার বোনের খুশির জন্য নিজের প্রাণ দিল, আর আরেকজন দাদা তার বোনের খুশির জন্য দুটো লোকের প্রাণ নিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.